This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলের তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা তার একটা পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট এই মুহূর্তে তার দলকেই মানে তৃণমূল কংগ্রেসকেই বিড়ম্বনায় ফেলেছে। শত্রুঘ্ন কি শত্রু চিনতে পারলেন না? তার কারণ তিনি তার পোস্টে নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করেছেন। বিহারে ভোটের ফলাফল, এনডিএর জয়, এবং তারপর তিনি নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু এই নীতিশ কুমার তো বিজেপির জোট শরিক, সেটা কি তার মাথায় ছিল না, নাকি তিনি এই রাজনীতির আবহে একটু ব্যতিক্রমী কিছু করার জন্য এটা করেছেন? সে প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি, কিন্তু তার পোস্টের জন্য তার দল তৃণমূল কংগ্রেস কিন্তু বিড়ম্বনায় পড়েছে। বিহারের দুরন্ত জয় নীতিশ কুমারকে এমনই বিবিধ বিশেষণে ভরিয়েছেন আর এক বিহারী বাবু, শত্রুঘ্ন সিনহা, আসানসোলের তৃণমূল সাংসদ। নীতিশকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, যে সরকার বিহারবাসীর পাওয়ার কথা ছিল সেই সরকারই তারা পেয়েছে। নীতিশ কুমার সবচেয়ে দীর্ঘ সময়ের বিশ্বস্ত, পরীক্ষিত এবং সফল মুখ্যমন্ত্রী। একই সঙ্গে নীতিশের সঙ্গে নিজের কিছু পুরনো ছবিও পোস্ট করেছেন শত্রুঘ্ন। বিহারী বাবুর এই পোস্টেই বঙ্গ রাজনীতিতে শোরগোল, তৃণমূল শিবিরে বিড়ম্বনা। আমি একজন দলের নির্বাচিত সাংসদ, দলের প্রথম সারির মুখ, সেখানে আমার বক্তব্যে কি অভিঘাত হবে সেইটুকু যে কোনো রাজনীতিবিদের বোঝা উচিত। শত্রুঘ্ন সিনহার এই স্টেটমেন্ট করবার আগে দলের কর্মীদের ভাবাভাগের দিকে তাকানো ভালো হতো। সদ্যই রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন বিহারী বাবু। এহেন শত্রুঘ্ন এবার বিবিধ বিশেষণে ভূষিত করলেন বিজেপির শরিক দলের নেতাকে। এমসি পার্টির বিরুদ্ধে গিয়ে, পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে আপনি সত্যি কথাটা বলার সাহস রেখেছেন। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য সত্য কথাটা আপনি বলেছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিজেপির সঙ্গী নীতিশ কুমার তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, হয়তো বার্তা নিয়ে মমতা ব্যানার্জির হয়ে শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন। পাটনা সাহিব থেকে বিজেপি সাংসদ ছিলেন, বাজপেয়ী জমানায় কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, পরে কংগ্রেস ঘুরে বর্তমানে আসানসোলের তৃণমূল সাংসদ। শত্রুঘ্নকে নিয়ে তৃণমূলের অস্বস্তি নতুন কিছু নয়। এর আগে আমিষ নিরামিষ নিয়ে মন্তব্যে বিতর্ক বাঁধিয়েছিলেন। क्या है इसमें? आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है सिर्फ। এবার আরো এক বিতর্ক। শত্রুঘ্নের প্রশংসা বার্তা এবার দলের বিড়ম্বনার কারণ। দলের সাংসদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ করবে তৃণমূল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গনগনে আছে ফুটতে থাকা রাজভবন। নবান্ন সংঘাতে সামান্য হলেও জল পড়েছিল, তা বাষ্পের আকার নেওয়ার আগেই রাশটা নিজের হাতে নিয়ে নিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজভবন বনাম সাংসদ, শনিবার দুপুরে যে সংঘাত শুরু হয়েছিল তা সপ্তমে পৌঁছে গেল রবিবারের বারবেলায়। ভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। लोगों को मिसलीड करने का स्टेटमेंट से রাজ্যের সাংবিধানিক প্রধানের কার্যালয়ে মজুত করা হয়েছে বন্দুক, বোমা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগে তুমুল শোরগোল। পাল্টা জবাব দিতে ময়দানে নামল রাজভবন। শনিবার রাতে বিবৃতি জারি করে বলা হয়, রবিবার ভোর 5টা থেকে সাংসদ, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের জন্য খোলা থাকবে রাজভবন। আদৌ কোনো অস্ত্র বা গোলা বারুদ রাখা হয়েছে কিনা সবাই দেখে যান। কল্যাণের দাবি ভুয়ো প্রমাণিত হলে সাংসদকে ক্ষমা চাইতে হবে। রয়েছি রাজভবনে এবং রাজভবনের বিভিন্ন ঘরগুলো, সেখানে কিন্তু নিরাপত্তা রক্ষীরা তারা একেবারেই আমাদের সামনে দরজা খুলে দিয়েছেন এবং তারা খুলে খুলে দেখাচ্ছেন। অর্থাৎ বিভিন্ন রাজভবনের অনেক ঘর রয়েছে, সেই সমস্ত ঘরগুলো তারা খুলে দেখাচ্ছেন। রাজ্যপালের এই কাজটা খুব হাস্যকর। রাজ্যপালকে তার ডিগনিটি নিয়ে চলতে হবে, এসব তার কাজ না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছে রাজভবন। very serious criminal offence which has to be dealt with in that manner. I have ordered the Raj Bhavan to lodge a formal complaint with the police in Bengal. If the police do not do their duty as head of the state, I will take action against them as well.
আপনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে বিজেপিকে কতটা সাহায্য করছেন আমি সেটা প্রমাণ করব। I will prove that he is a butcher of the constitution. একটা করে হিংসাত্মক কথা বলেন, প্ররোচনা দেবেন ইনডাইরেক্টলি। প্রতিদিন বাংলার মানে থানায় থানায় আপনার নামে এফআইআর তৈরি হবে। Let's go up to Supreme Court and decide the matter. চ্যাংড়াও আছেন। কড়া অ্যাকশনের মধ্যেই কল্যাণকে বিঁধেছেন রাজ্যপাল। সাংসদের এই ধরনের মন্তব্যে 26-এর ভোটে হিংসার মেঘ দেখতে পাচ্ছেন তিনি। लोगों को मिसलीड करने का स्टेटमेंट से उसका मायना ये होगा आने वाले इलेक्शन में भी यहाँ हिंसा होगा, भ्रष्टाचार होगा, फील्ड में होगा, जब हम वायलेंस की पॉसिबिलिटी से उसको वी हैव टू निप इट इन द बड। एज गवर्नर आई विल बी इन फ्रंट ऑफ दैट। নবান্ন বনাম রাজভবন সংঘাত ছিল, বিতর্কের পালে হাওয়া তুলেছেন শ্রীরামপুরের সাংসদ। রাজভবনে অস্ত্র মজুতের অভিযোগ তুলে বিরোধীদেরও তোপের মুখে পড়েছেন কল্যাণ ব্যানার্জি। যদি এটুকু না বলতে পারেন তাহলে আর তৃণমূল করেন কেন? এসব এর পেছনে আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আর কল্যাণ ব্যানার্জি জানে এই সমস্ত বললে, এর আগে উনি একজন মহিলা সাংসদ, তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। এটা চূড়ান্ত নোংরামি। উনি সবাইকে যা খুশি বলার মতন একটা লাইসেন্স কোথাও ওনার কাছে আছে বলে মনে করেন। রাজ্যপাল তার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বারবার বিতর্ক, বারবার কল্যাণ। ভোট কাটা সাংসদের মুখে নাকি লাগাম নেই, শত সমালোচনাতেও ডোন্ট কেয়ার। কিন্তু তাই করে অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগে সাংবিধানিক কার্যালয়ের দিকেই আঙুল। সমালোচনায় বিদ্ধ ডাকাবুকো শাসক সাংসদ। ক্যামেরায় পিকুর সঙ্গে দীক্ষা, সোমার রিপোর্ট, TV9 বাংলা। চলছে মতুয়াদের অনশন ঠাকুরনগরে, আর সেই অনশনকে কেন্দ্র করে রাজনৈতিক জলঘোলা অনেক বেশি বাড়ছে। বিরোধীরা একের পর এক ময়দানে নেমে পড়েছেন। কংগ্রেস গেছে, বামেরা গেছে সেখানে, আর শাসক তারা কি বাদ যায়? তারাও বাদ গেলেন না। মমতা বালা ঠাকুরের সঙ্গে নাকি আগে কথা বলেছেন ফোনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তারপর আজ তৃণমূলের প্রতিনিধি দল গিয়েছে সেই অনশন মঞ্চে। এসআইআর নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। তবে সবচেয়ে সংকটে এ রাজ্যের মতুয়ারা। একদিকে নাগরিকত্ব হারানোর আশঙ্কা, লড়াই কোন পথে তা নিয়েও দ্বিধা বিভক্ত ঠাকুরবাড়ি। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আর তার ভাই বিধায়ক সুব্রত ঠাকুর মতুয়াদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলছেন। ক্যাম্প করে ধর্মীয় পরিচয়পত্র দেওয়ার পর এবার ঠাকুরবাড়িতেই দুটো সিএ ক্যাম্প খুলেছেন দুই ভাই। আর সাংসদ মমতা বালা ঠাকুরের নেতৃত্বে মতুয়া সম্প্রদায়ের একটা অংশ অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। তাদের দাবি নিঃশর্ত নাগরিকত্বের। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে অনশন মঞ্চে হাজির হলেন শশী পাজা, স্নেহাশিস চক্রবর্তী এবং তন্ময় ঘোষ। তারা একটা রাজ্যে জিতেছেন বলে তারা বলছেন যে এখানে অরাজকতা আছে, এখানে নাকি সকলেই রোহিঙ্গা, প্রত্যেকেই অনুপ্রবেশকারী, প্রত্যেকে বাংলাদেশ, এবং তাই বিহারের পরে তারা বাংলায় আসবেন জব্দ করার জন্য। এর বিরুদ্ধে তো লড়াইটা চলবে। অনশন করছেন, শ্রদ্ধা জানাই আমরা, কিন্তু বেঁচে থাকতে হবে। কয়েকদিন আগেই আন্দোলনের পাশে থাকার বার্তা নিয়ে মমতা বালাদের অনশন তুলে নিতে অনুরোধ করে গিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দেখা করে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দিয়েছেন তিনি। সেখানে অবিলম্বে অর্ডিন্যান্স জারি করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আবেদন জানিয়েছেন প্রাক্তন বিরোধী দলনেতা। অনশন মঞ্চ গিয়ে সমর্থন জানিয়ে এসেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। অনুপ্রবেশকারী বলে প্রথম দাগিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি নিজেই, এবং তার বিপদ আজকে সবাইকে ভোগ করতে হচ্ছে। এগুলো পুরোনো কথা। আমি শুধু বলেছি যে যে যার দলমত যা পারে করুক, কে কাকে ভোট দেবে তাদের ব্যাপার, কিন্তু ভোটের অধিকার কেড়ে নেবার এই প্রচেষ্টা আমরা ঘৃণ্যভাবে বিরোধিতা করছি। মতুয়াদের নিয়ে সব দলের দড়ি টানাটানিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বাম কংগ্রেস আশ্রয় খুঁজছে মতুয়া ছাতার তলায়, কারণ টিএমসি মমতা ব্যানার্জি মতুয়াদের ব্যবহার করে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু বুঝতে পেরেছেন যে মতুয়ারা তাদের জন্য কেউ কিছু করেনি। নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা আমরাই বলেছি এবং আমরাই আইন পাস করিয়েছি। একদিকে রাজনীতির দড়ি টানাটানি, আর অন্যদিকে দ্বিধা বিভক্ত ঠাকুরবাড়ি, যার মাঝে পড়ে নাগরিকত্ব হারানোর আশঙ্কা নিয়ে ঝুলে মতুয়া সম্প্রদায়ের মানুষ।
আরো একবার রাজনৈতিক তরজা শুরু হয়েছে ঠাকুরবাড়িতে। তার কারণ এসআইআর এবং নাগরিকত্ব, এই দুটো ইস্যুকে কেন্দ্র করে একদিকে অনশন চলছে, অন্যদিকে নাগরিকত্বের জন্য যারা আবেদন করতে আসছেন তাদের এই আবেদনপত্রের কাজ চলছে। সব মিলিয়ে উত্তপ্ত ঠাকুরনগর ঠাকুরবাড়ি। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। নতুন নিয়োগেও এসএসসির গায়ে কালির দাগ। এইবারে যে পরীক্ষা হলো তাতেও নাকি দাগি শিক্ষক ইন্টারভিউতে ডাক পেয়ে গেলেন। কেন? সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়ে দিয়েছিল যে দাগি শিক্ষকরা যাতে পরীক্ষায় বসতেই না পারেন। তাহলে এই দাগি শিক্ষক, রায়গঞ্জের এই দাগি শিক্ষক, তিনি কি করে অ্যাডমিট কার্ড পেলেন, পরীক্ষা দিলেন, আবার ইন্টারভিউতেও ডাক পেয়ে গেলেন? এত বড় অনিয়ম হলো কি করে? সেই অনিয়মের বিরুদ্ধে এবার সরব হচ্ছেন আইনজীবীরা। অর্থাৎ নতুন পরীক্ষার নিয়োগেও কি মামলার জট দেখা দেবে? বড় সড় প্রশ্নচিহ্ন উঠে গেল এসএসসির নতুন ইন্টারভিউ লিস্টকে কেন্দ্র করে। নতুন নিয়োগেও কেলেঙ্কারি এসএসসির। ইন্টারভিউয়ে ডাক পেলেন দাগি শিক্ষক। 2016 প্যানেলে চাকরি হয়েছিল নীতিশ রঞ্জন বর্মনের। তিনি দাগি শিক্ষক, তার চাকরি বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্টের নির্দেশে। দাগি তালিকায় তার নাম রয়েছে, তারপরেও তিনি ইন্টারভিউতে ডাক পেয়েছেন এই নতুন প্রক্রিয়ায়। দাগিদের তালিকা প্রকাশ করতে বলেছিল সুপ্রিম কোর্ট। দাগিরা যাতে পরীক্ষায় বসতে না পারে তার নির্দেশও দিয়েছিল শীর্ষ আদালত। দাগিদের যে তালিকা এসএসসি প্রকাশ করে তার মধ্যে নীতিশ রঞ্জন বর্মনের নাম ছিল। এরপরেও কিভাবে নীতিশ অ্যাডমিট কার্ড পেলেন, কিভাবে বা পরীক্ষায় বসলেন, কিভাবে একজন দাগির নাম ঢুকে পড়ল প্রাথমিক ইন্টারভিউয়ের তালিকায়, হাটে হাঁড়ি ভাঙলেন নীতিশের স্ত্রী। এর মধ্যে স্যার ওনার চাকরি চলে যায়। হ্যাঁ, উনি টেন্টেড ক্যান্ডিডেট ছিলেন 2016 সালে এসএসসিতে। স্যার আবার কালকে আমি দেখলাম ওনার যে ইন্টারভিউ লিস্টের নাম আছে। 2016 সালে ওনার ওইমার জালিয়াতি ছিল। ওনার যতগুলো আজ অব্দি যতগুলো টেন্টেড লিস্ট দেওয়া হয়েছে পর্ষদ থেকে সবগুলোতে ওনার নাম ছিল। স্যার তা সত্ত্বেও উনি কি করে পরীক্ষাতে বসলেন আর কি করে স্যার ওনার ইন্টারভিউর নাম আসে? আমি স্যার অবাক হয়ে যাচ্ছি স্যার। বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, তাই বিরূপ সাক্ষী নীতিশের স্ত্রী, দাবি আইনজীবী ফিরদৌস শামীমের। জিজ্ঞাসা করলাম আপনি স্ত্রী হয়ে আমাকে এই তথ্য দিচ্ছেন কেন? বললো দেখুন আমাদের সেপারেশনের মামলা চলছে এবং যেহেতু টেন্টেড ক্যান্ডিডেট তাই ওই মেনটেনেন্সের টাকা দিচ্ছে না, বলছে যে বেসিক্যালি তার সার্ভিস টার্মিনেট হয়ে গেছে এবং তার সঙ্গে যে মামলার নথি সেটাও পাঠিয়েছে। TV9 বাংলা পৌঁছে গিয়েছিল নীতিশের রায়গঞ্জের বাড়িতে। আমরা এই মুহূর্তে রয়েছি নীতিশ বর্মনের বাড়ির সামনে। এটা তার বাড়ি। তাকে কিন্তু বাড়িতে এসে পাওয়া যায়নি। তার বাবা বলছেন ছেলে বাড়িতে নেই। তো সুপ্রিম কোর্টের নির্দেশ এটা, ওরা আমার ছেলে তো হ্যান্ডিক্যাপ, সেই অনুসারে হ্যান্ডিক্যাপকে ছাড় দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুসারে আমার ছেলে পুনরায় অ্যাপ্লাই করলো পরীক্ষার জন্য। পরীক্ষা দিল, পরীক্ষা ভালো রেজাল্ট করেছে এবং ভাইভাই ডাক পেয়েছে। যদিও এই ধরনের কোনো নির্দেশ আদালত দেয়নি বলেই জানাচ্ছেন আইনজীবীরা। তাহলে আরো কত অযোগ্য দাগিরা এই তালিকায় ঢুকে বসে আছে, এই প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছে। যে টেন্টেড লিস্ট বেরিয়েছিল সেই লিস্টে আপনাদের মনে আছে সেখানে র্যাঙ্ক জাম্পিং এর গোলমালে একজন ছিল দেবলীনা মণ্ডল, সোনাঘাট স্কুলের ম্যাডাম, মালদা জেলা স্কুলের। সেই ম্যাডামের নাম আবার দেখা যাচ্ছে কালকের লিস্টে। বায়োলজিক্যাল সায়েন্স পোস্ট গ্রাজুয়েটে 281 নম্বর সিরিয়ালে আছে। এরকম একটা দুটো না, এরকম ভুড়ি ভুড়ি। এতবার কোর্ট বলা সত্ত্বেও এসএসসি এবং রাজ্য সরকার দুর্নীতি বাইরে যাচ্ছে না এবং যেতে পারবে না, আবারও টেন্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডেকেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু চান না যে শিক্ষক শিক্ষিকারা চাকরি পান, উনি সমস্যার সমাধান চান না। উনি চান যেটা সমস্যাটা সমস্যাই। শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং আবার কোর্টকে ইন্টারভেন করতে হবে, কি ভালো হবে? রবিবারই জেলবন্দি তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে নতুন নিয়োগেও দুর্নীতি করার অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অডিও ক্লিপ সামনে এনে ইডির কাছে তদন্তের আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ সাহা টাকা তুলছে। 50 টাকা লাগবে, 15.5 পেয়েছি। আপনি নিজে শুনুন, 16-11-তে। আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর ইত্যাদি পাঠাবো। শুভেন্দুর ফেরেববাজি নিয়ে কোনো মন্তব্যই করবো না। এর আগেও ডিসেম্বরে সরকার ফেলে দেবে 3 বার বলেছিল। কদিন আগে এসএসসির প্রশ্ন নাকি ওর কাছে রয়েছে, ডায়লগ দিয়েছিল। ওরে ফেরেববাজি বন্ধ করে কোর্টে গিয়ে মামলা করতে বলুন, উত্তর দিয়ে দেবো। এদের বাইরে থেকে শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা চাকরি বিক্রির ব্যবস্থা করেছে, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। ওরই মুখ্যমন্ত্রী ছিল,
ফলে এসব কথা যত কম বলে তত ভালো। পুরো প্রক্রিয়াকে ঘিরে কিন্তু আবার মামলার ঘেরও তৈরি হতে পারে, এই আশঙ্কাও তৈরি হচ্ছে। ক্যামেরা দেবব্রতর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এসএসসি পরীক্ষার ফলাফল, সেই ফলাফল বেরিয়েছে এবং সেখানে 100% নাম্বার পেয়েই অনেকেও রয়েছে এরকম যারা ডাক পাননি ইন্টারভিউতে, এবং ডাক না পাওয়ার কারণেই তারা রীতিমতো হতাশায় রয়েছেন। কেন তারা ডাক পাননি, কেন তারা এতটা পিছিয়ে গেলেন, দেখুন। মোহাম্মদ ইসমাইল শেখ একাদশ দ্বাদশের শিক্ষকতার ইংরেজির পরীক্ষায় 60-এ 60 পেয়েছেন। ইংরেজিতেই 60-এ 60 পেয়েছেন ধৃতি পাল। লিখিত পরীক্ষায় ফুল মার্কস পেয়েছেন ইংরেজির মোহাম্মদ মিজানুর রহমানও। কিন্তু তিনজনের কেউই ইন্টারভিউয়ে ডাক পাননি, কারণ কাট অফ মার্কস অনেকটাই বেশি। 100% নম্বর পেয়েও কেন পিছিয়ে পড়লেন ইসমাইল, ধৃতি, মিজানুররা? নেপথ্যে এবারের পরীক্ষায় এসএসসির নতুন নিয়ম। চাকরিহারা শিক্ষকদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ এসএসসির। ইন্টারভিউয়ের আগে অভিজ্ঞতার নম্বর যোগ করায় বিপাকে ফ্রেশাররা। ইতিহাসে 60-এ 60 পেয়েছেন নদিয়ার ভাস্কর রায়। শিক্ষাগত যোগ্যতার জন্য 10-এ 10 অর্থাৎ 70-এ 70, তবু শিখে ছেড়েনি ভাস্করের। কাট অফ 75 হওয়ায় ইন্টারভিউয়ে ডাক পাননি ভাস্কর। শেষ হয়ে গেল শিক্ষকতার স্বপ্ন। রেজাল্টটা দেখে খুব শকড হয়ে গেছি, যে মানে আশা করেছিলাম যে ইন্টারভিউতে ডাক পাবো। এই যা পরিস্থিতি বর্তমান, আর হয়তো আমরা জীবনে কোনোদিন চান্স পাবো না। 32 আমার এজ, তা আমি এই ফার্স্ট জীবনে বসলাম এসএসসি। এক প্রকার প্রহসনের পর্যায়ে নামিয়ে আনলাম আমাদের। লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে অভিজ্ঞতার নম্বর যোগ করায় ইতিমধ্যেই একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। এন্ট্রি লেভেলে যদি এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয়, সেটা সাংবিধানিকভাবে বৈধ হওয়াটার সম্ভাবনা কম। তার কারণ হচ্ছে তাহলে কোনো ফ্রেশার্সই আর সুযোগ পাবে না। আগের যারা সার্ভিস করছিলেন তারাই শুধুমাত্র চাকরি করতে পারবেন। এসএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদেরও। ফ্রেশাররা আর যত সুযোগ পান। রাজ্য বাহিনী তৃণমূলের এমন করা করেছে, ফ্রেশারদের এখানে কার্যত কোনো চান্স নেই, তাদেরকে আবার প্রতারিত করা হলো। শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার নেতৃত্বাধীন, তার পরিচালিত, তার অঙ্গুলি নির্দেশে এসএসসি করেছে, এই ক্ষমার অযোগ্য অপরাধ। উচিত ছিল 2016 সালে যারা চাকরি বাতিল হয়েছে তাদের পরীক্ষাটা আলাদা হোক, আর যারা নতুন দিচ্ছে তাদের পরীক্ষাটা আলাদা হোক। আজকে তারা পুরো নম্বর পেয়েও আজকে 10 মার্কস যারা আগে 2016-দের দেওয়া হলো, তার জন্য এরা পিছিয়ে গেছে। স্রেফ অভিজ্ঞতার জন্য আদিদের কাছে হেরে গেলেন বহু তরতাজা নব্য পরীক্ষার্থী। আবার কবে সুযোগ আসবে? সহসা সুযোগ কি আদৌ আসবে? প্রশ্ন বেকার তরুণ তরুণীদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার একটা স্কুল দেখাবো। এই স্কুলে স্কুল ভবন আছে, বেঞ্চ আছে, ছাত্রছাত্রীও আছে, মানে পড়ুয়াও আছে, কিন্তু শিক্ষক বা শিক্ষিকা আছেন। সিংহভাগ স্কুলেই রাজ্যের শিক্ষকের অভাব রয়েছে, কিন্তু তাই বলে মালদার হরিশ্চন্দ্রপুরে এই ছবি দেখা যাবে? হ্যাঁ, কি ছবি না, এখানে সিনিয়র ছাত্রীরা জুনিয়রদের তাদেরকে পড়াশোনা করায়, তাদের স্কুল বা পঠন পাঠনের দায়িত্ব রয়েছে। কেন বলুন তো? এখানে দুজন শিক্ষিকার সত্ত্বেও সিনিয়রদের জুনিয়রদের ক্লাস করাতে হচ্ছে। তাদেরই তো শিক্ষার প্রয়োজন, আরও কিছু জানার প্রয়োজন। কারণ এই দুই শিক্ষিকা তারা ইচ্ছে বা মর্জি মাফিক স্কুল করেন। শ্রেণীকক্ষ আছে, বেঞ্চও আছে ছাত্রীরাও। নেই শুধু শিক্ষক বা শিক্ষিকা, ভুল হলো, খাতায় কলমে আছেন একজন নয়, দুজন। একজন স্থায়ী শিক্ষিকা, অন্যজন অস্থায়ী আমন্ত্রিত শিক্ষক। কিন্তু তারা ডুমুরের ফুল, ইচ্ছে মতো আসেন আর চলেও যান। অগত্যা পড়ুয়াই শিক্ষক। তুই কোন ক্লাসে পড়িস? 6-এ পড়িস? সবাইকে কি পড়াচ্ছ এখন তোমরা? বলছে কেন, কি মানে কেন পড়াচ্ছ তুমি? চলে গেল। শুধু স্যার এসেছিল, একজনই এসেছিল, ম্যাডাম আসেনি? তো সেই জন্য তুমি ক্লাস নিচ্ছ এখন সবারই? এখন 6-এ পড়ে পাখি। স্কুলে টিচার না এলে এই পাখিদেরই প্রক্সি দিতে হয়। ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে সহপাঠীদের টাস্ক নেয়। নিজেদের শিক্ষায় তো শেষ হয়নি, অন্যকে কি শেখাবে, কে ভাববে, কে দেখবে? বলার কেউ নেই বলে অনিয়মটায় নিয়ম হয়ে গেছে মালদা স্কুলে। বুড়ি ছোঁয়ার মতো করে ইচ্ছে হলে স্কুলে স্কুলে ঘুরে যায়। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে তাদের মাথা ব্যথা নেই।
এরকম কি ডেলি এরকম করছে, মাস্টার আসছে আর বাড়ি চলে যাচ্ছে? তো এখানে কটা মাস্টার আছে? একটা, আর একটা মেম আসে 12টায়, ফের চলে যায়। বলছি আজকে ম্যাডাম এসেছিল না। বলছি সপ্তাহে কদিন ম্যাডাম আসছে? 3 দিন। আর বাকি দিন আসছে না? না। ও নিজের ইচ্ছা মতো ম্যাডাম আসছে? মানে সরকারের নিয়ম অনুযায়ী আসছে না? না, স্যার এসেছিল। আর কতক্ষণ ছিল এখানে? 12টা পর্যন্ত। তো এখন তো 1টা বাজে, মাস্টার আছে না চলে গেছে? চলে গেছে। কি বলে চলে গেছে মাস্টার? বলেছে তোমরা খেয়ে দিয়ে চলে আবা। তোরা কখন বাড়ি যাবে? খাই দিয়ে চলে যাবো। এভাবেই চলছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বনসরিয়া উচ্চ প্রাথমিক বালিকা বিদ্যালয়। 2010-এ পথ চলা শুরু। মাত্র 15 বছরে সাবালক হওয়ার আগেই সেই স্কুল ঢুকছে। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত এখনো 22 জন ছাত্রী রয়েছে। উপায় নেই বলে তারা এখনো আসছে, নিজেরা পড়ছে, মিড ডে মিল খাচ্ছে, বাড়ি ফিরে যাচ্ছে। মিড ডে মিলে সবজি রান্না হচ্ছে? ও কোনোদিন না খেয়ে বাড়ি চলে যাচ্ছে না? কোনদিন 12টায় রান্না করছে আসছে। ডিমও সব দিন দিচ্ছে না। ও সব দিন ডিমও পাচ্ছে না? না, তরকারিও ভালো দিচ্ছে না। অল্প অল্প চাল, তেল, এইটুকু তেল দিবে, ওইটি তেলে বলবে 2 দিন রান্না করবো। বাচ্চারা কি পেট ভরে খেতে পারছে? আমরা খাওয়াচ্ছি, যেভাবে থাকছে আমরা ওভাবেই খাওয়াচ্ছি। এই নাকি স্কুল? বাংলায় কত স্ত্রী আছে, কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, সবুজ সাথীও দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু খেয়াল রাখেননি স্কুলের শিক্ষকরা নিয়মিত আসেন কিনা। কোনো স্ত্রীতেই কি স্কুল ছুট ঠেকানো যাবে? এভাবে যে একটা স্কুল চলে হরিশ্চন্দ্রপুর চক্রের বিদ্যালয় পরিদর্শক শর্মিলা ঘোষ সেটা জানেনই না। খোঁজ নিয়ে দেখবেন। আর স্কুলের ম্যাডাম মানে প্রধান শিক্ষিকা তনুশ্রী বিশ্বাস, স্কুলের কাজ সামলাতে তিনি এতটাই ব্যস্ত ক্লাস নিতেই পারেন না। আমন্ত্রিত শিক্ষককে দায়িত্ব দিয়েছেন, আমাদের ক্যামেরার সামনে মুখোমুখিও হননি। স্কুলের টাইমলে স্কুলে আসে না, টাইম হলে 11টা বাজবে, তারপরে স্কুল আসবে। 11টার সময় আসছে না, আসছে 11:30, 12:30 সময় স্কুল আসছে। টাইমলে কোনোদিন আসছে না স্কুল। কিন্তু কোনোদিন তো বলছে না কি কোনো মাস্টার শিক্ষক ম্যাডামই আসছে না? ম্যাডাম কোনোদিন আসছে, কোনোদিন আসছে না। তো ছাত্রীরা আসে চলে যাচ্ছে এইভাবেই? আসছে চলে যাচ্ছে, মাস্টার নাই তো কী করবে দেবে, কোনো করার নাই। এর আগে মোটামুটি 3-4বার বলা গেছে, কিন্তু কোনো করছে না, কোনো কাম দিচ্ছে না। অবস্থা বলো হরি হরি বলে খই ছড়ালেই হলো। ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিলিমিলি খেলার দরকার কি? কাজের চাপে বিএলও অসুস্থ হওয়ার অভিযোগ। কাজের চাপে কার্যত ছিঁড়ে চ্যাপ্টা দশা শিক্ষক বিএলওদের। এই অভিযোগে বেলেঘাটায় বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা। তাদের দাবি অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক বিএলও। মানসিকভাবে বিধ্বস্ত, মুক্তি চেয়ে কান্না। রাজ্যের দিকে দিকে বিএলও বিক্ষোভের ছবিতে বিরাম নেই। রবিবার সকালে খাস কলকাতার বেলেঘাটায় বিএলওদের বিক্ষোভ। কাজের চাপে অসুস্থ বিএলও অনিমেষ নন্দী। অনেকবারই বলেছিলাম জিনিসটা কাটানো, যে কোনোভাবে কাটানো হয়নি। আমি চাই এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবং কোনোভাবে যেন আমার চাকরির কোনো ক্ষতি না হয়, কারণ আমি ইসিআইয়ের আন্ডারে জব করি না। আমরা এসএসসি পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়ে শিক্ষকতার কাজ করি। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের কাজ ছিল বিএলওদের। সেই কাজের পর এবার ডেটা এন্ট্রির দায়িত্বও এসে পড়েছে তাদের ঘাড়ে। পাশাপাশি আছে নির্বাচন কমিশনের সতর্কবার্তা। তালিকায় অবৈধ ভোটারের এন্ট্রি হলে ঝুলছে শাস্তির খাড়া। বলা হয় ট্রিগার চাপিয়ে বলা হয় এক্ষুনি করে দিন, এক্ষুনি করে দিন। 8 ঘন্টা লাগে সব কাজ করতে, করে সময় লাগে না। 8 ঘন্টা সময় লাগে। কিসের 8 ঘন্টা? আমরা মানুষের ভোটার লিস্ট ঠিক করছি, আমরা ছেলে খেলা করছি না। 10 দিন নেবেন, 10 দিন নেবেন, পরে 10 দিন, কিন্তু এখন পুরো টাইমলাইন রোজ রোজ চেঞ্জ হচ্ছে। ইভেন যে অ্যাপটাতে আমরা কাজ করছি সেটাও নট ওয়ার্কিং প্রপারলি, কেননা ওটাতে ডেটা এখনো সেইভাবে আপলোড হয়নি। আমরা করতে গিয়ে দেখছি যে রেকর্ড নট ফাউন্ড। কিন্তু এই অবস্থা হলো কেন সেটা না ভেবে আপাতত সমাধান খোঁজার চেষ্টায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সিও দপ্তর সূত্রে খবর, বিএলওদের কাজের চাপ কমাতে চেষ্টা করছেন তারা। অতিরিক্ত বিএলও, ইআরও, এইআরও সামিল করার চেষ্টা। বিএলও অ্যাপে বিএলও ছাড়াও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বাকিদের সামিল করারও অনুমতি চাওয়া হয়েছে। রাজ্যের কাছে 1000 ডেটা এন্ট্রি অপারেটর চেয়ে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে।
সূত্রের খবর, এর আগেও কমিশনের তরফে চাওয়া হয়েছিল ডেটা এন্ট্রি অপারেটর, কিন্তু রাজ্য নাকি সারাই দেয়নি। ইল ইকুইপড, ইল প্রিপেয়ার্ড একটা নির্বাচন কমিশন, তার মধ্যে রোজ নতুন নতুন সার্কুলার, রোজ নতুন নতুন ধমক, যেন সবাই একেবারে গোলাম। এর একটা ভাব করে নির্বাচন কমিশন যেভাবে চলছে ওটা ঠিক হচ্ছে না। আমার তো মনে হয় যে এই সংঘাতগুলোকে পেছন থেকে মদত দেওয়ার পেছনেও কোনো রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দল আছে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে সেন্ট্রাল ইলেকশন কমিশন, তারা কেন লোক রাখবে না? কন্ট্রাকচুয়াল বেসিসে লোক লাগবে না কেন? সব করবে রাজ্য সরকার, রাজ্য সরকারের ঘাট দিয়ে বন্দুক চালাবে, আর বিএলওদের বাধ্য করবে অবৈধভাবে ভোটারের নাম বাদ দিতে। ক্ষোভ, চাপ নিয়েই কাজ চলছে। আগামী দিনেও কি তাই চলবে, নাকি শেষ বেলায় কিছু স্বস্তি অপেক্ষা করে আছে বুথ লেভেল অফিসারদের জন্য? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রেডি টু ইট ফুড, এর প্রতি আকর্ষণ এখন মনে হয় দিনের পর দিন বেড়েই চলেছে। খুব চট করে রান্না, খুব চট করে খাওয়াও হয়ে যাচ্ছে, প্রচণ্ড সহজলভ্য। কিন্তু জানেন, এই সহজলভ্যের পেছনেও লুকিয়ে রয়েছে মারণ রোগ, ক্যান্সার। দেখুন, রেডি টু ইট খাবারে লুকিয়ে বিপদ। ঝাঁ চকচকে প্যাকেজিং এর আড়ালে যা লেখা থাকে না। গ্রেটার বস্টনের অলাভজনক সংস্থা মাস জেনারেল ব্রেকহ্যামের গবেষণায় উঠে এসেছে এমনই চমকে দেওয়ার মতন তথ্য। 20 বছরের বেশি বয়সী প্রায় 30,000 মহিলার উপরে এক গবেষণা চলে। গবেষণায় অংশ নেওয়ার আগে ও পরে তাদের প্রত্যেকের অন্তত 2 বার করে এন্ডোস্কপি হয়। গবেষণায় দেখা গেছে 10 চামচের বেশি যারাই রেডি টু ইট খাবার খেয়েছেন তাদের দেহে অন্যদের তুলনায় 45% বেশি কোলন ক্যান্সারের আগাম লক্ষণ দেখতে পাওয়া গেছে। 2787 জনের দেহে কোলন ক্যান্সারের আগাম আঁচ টের পাওয়া গেছে। অথচ যারা 3 চামচ করে এই ধরনের রেডি টু ইট নুডলস, ভাজাভুজি বা ওটস খেয়েছেন তাদের শরীরে ক্যান্সারের লক্ষণ সেভাবে দেখা যায়নি। গবেষণায় অংশগ্রহণকারীদের গড়ে প্রত্যেক দিন 5.5 চামচ করে রেডি টু ইট খাবার দেওয়া হয়েছিল, যা তাদের প্রতিদিনের খাবারের মাধ্যমে গ্রহণ করা ক্যালোরির 35%, যা আমেরিকাতে প্রতিদিন নাগরিক পিছু রেডি টু ইট খাবার খাওয়ার প্রবণতার সমান। গবেষকরা বলছেন, রেডি টু ইট যে কোনো খাবারেই বেশি চিনি, মাত্রাতিরিক্ত নুন, স্যাচুরেটেড ফ্যাট, বাড়তি সোডিয়াম, খাদ্যগুণ থাকে না বললেই চলে, অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক থাকে। চিকিৎসকরা এও বলছেন, এই ধরনের খাবারে আসক্তি বাড়ানোর মতন রাসায়নিকেরও উপস্থিতি থাকে। অবিলম্বে যুবক যুবতীদের এই ধরনের খাবারের প্রতি নির্ভরতা কমানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাদের যুক্তি, যত আল্ট্রা প্রসেসড খাবার খাবেন কোলন ক্যান্সারের ঝুঁকি ততই বাড়বে। আশঙ্কার জায়গা আরও রয়েছে, শুধু এই ধরনের খাবার থেকেই ক্যান্সারের বিপদ বাড়ে না, তার সঙ্গে মেটাবলিক ডিসঅর্ডার, জেনেটিক্স ও জীবনযাত্রা সব মিলিয়ে ঝুঁকির মাত্রা বেড়ে যায়। আমেরিকাতে সব রকম ক্যান্সারের মধ্যে কোলন ক্যান্সার তৃতীয় স্থানে রয়েছে। লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যাও বাড়ছে প্রতি বছর। শুধুমাত্র 2025-এরই তথ্য বলছে, এই 1 বছরে 1,54,000-এরও বেশি নতুন ক্যান্সার আক্রান্ত ধরা পড়েছে মার্কিন মুলুকে, যাদের মধ্যে মৃতের সংখ্যা 53,000 ছাড়িয়ে যেতে পারে বলে চিকিৎসকদের আশঙ্কা। দীপেন্দু পালের রিপোর্ট, TV9 বাংলা। আর কয়েক মাস পরেই বিশ্বকাপ ফুটবল। তার আগেই কলকাতায় বিশ্বকাপ জয়ী ফুটবলার, জার্মান ফুটবলার লোথার ম্যাথিউ। রোববার সকালে তাকে দেখতে পাওয়া গেল শহরে। বেঙ্গল প্রিমিয়ার লিগের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তার থেকে আজ মাস্টার ক্লাস পেলেন খুদেরা। প্রায় শতরিক ফুটবলের ছাত্রছাত্রী অপেক্ষায় স্যার কখন আসবেন। রবিবার ছিল ওদের স্পেশাল ক্লাস। স্যার বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন লোথার ম্যাথিউ। রবিবার সকালে ম্যাথিউজের মাস্টার ক্লাস। কখনো বল পায় দৌড়, কখনো ছোট্ট ছোট্ট পাস, কখনো রিসিভ। লোথার স্যারের লিস্টে ফুটবলের সব খুঁটিনাটি। 1986 সালের বিশ্বকাপটা ছিল মারাদোনার। 4 বছর পর সেই মারাদোনাকে আটকে দিয়েছিলেন লোথার। বারবার চর্চা হয় তাঁর ও মারাদোনার লড়াই নিয়ে। কলকাতায় উঠল সেই প্রসঙ্গ, মেসি না মারাদোনা, কে সেরা? Maradona and Messi, it's very difficult to compare because the time changed the football. I can say only for me, Maradona was in my time the best player and Messi in the last 20 years because I'm a fan of Messi. ছোট ছোট ছেলে মেয়েদের ক্লাস নেওয়ার পাশাপাশি কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের ফাইনাল দেখতেও পৌঁছে যান লোথার। বাংলার মেয়েদের খেলা দেখে খুশি লোথার, দিলেন ভারতীয় ফুটবলকে বিশ্বকাপের মঞ্চে তুলে নিয়ে যাওয়ার মন্ত্র।
have to work very well together with the federation, with the government, with the football clubs, with the academies, and you have to find the right teachers. Teachers mean coaches. This is the same in the school. When you have a good teacher and a good professor, you get good students. হাসি মুখে একের পর এক অনুষ্ঠানে অংশ নিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। যোগ দিলেন আইএফএর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। তার হাত থেকে বর্ষসেরা ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দিল আইএফএ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।